আমার পরামর্শ হল, কেউ যদি রহস্যময় পারিবারিক গল্প। বর্ষার দিনে খিচুড়ি রান্না করার ইচ্ছে হল। চাল ডাল দিয়ে গ্যাসে চড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখি আগুন কমে যাচ্ছে। বুঝলাম গ্যাস শেষ হয়ে যাচ্ছে। রান্না অর্ধেক হয়েছে, এখন বন্ধ হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম। ছেলেকে ডাকলাম, দেখতো গ্যাস শেষ হয়ে গেছে মনে হয়। সে এসে চেক করে বলল, হ্যাঁ মা, শেষ হয়ে গেছে। আমি নতুন সিলিন্ডার লাগিয়ে দিচ্ছি। আমি বললাম, এত তাড়াতাড়ি পারবি? সে হেসে বলল, পারব মা, তুমি চিন্তা করো না। সে দ্রুত পুরনো সিলিন্ডার খুলে নতুনটা লাগাল। আগুন জ্বালিয়ে দিয়ে বলল, দেখো মা, আবার জ্বলে উঠল। আমি খুশি হয়ে বললাম, বাহ, তুমি তো দারুণ কাজ করলে। সে গ্যাসের নীল শিখার দিকে তাকিয়ে বলল, মা, এই আগুনের মতোই আমার মনেও একটা আগুন জ্বলছে। আমি জিজ্ঞেস করলাম, কোনো আগুন? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার ভালোবাসার আগুন। মা, আমি তোমাকে ভালোবাসি। আমাদের জীবনেও এভাবে নতুন করে শুরু করি। খিচুড়ির হাঁড়ি ফুটছিল, আমার হৃদয়ও ফুটছিল। সে আরও বলল, তুমি আমার স্ত্রী হয়ে যাও, আমরা নতুন সংসার করি। বিয়ে করো আমাকে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রেয়া দেবী। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল দেবী, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, সুমিত আর রিয়া। সুমিত ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। গল্পটি শুরু করার আগে বলে রাখি, এই ঘটনাটি আমার সাথে ঠিক ৩ মাস আগে ঘটেছিল। তখনও আমি বুঝতে পারিনি যে আমার জীবনে এত বড় একটা রহস্য লুকিয়ে আছে। সেদিন ছিল শনিবার। বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ ধরে। বাইরে যাওয়ার কোনো উপায় নেই। স্বামী রাহুল অফিসে গেছে। রিয়া তার বান্ধবীর বাসায় থাকবে বলে সকালেই চলে গেছে। বাসায় শুধু আমি আর সুমিত। আমি ভাবলাম এমন আবহাওয়ায় খিচুড়ি হলে বেশ হতো। রান্নাঘরে গিয়ে দেখি চাল ডাল সব আছে। গ্যাসে চড়িয়ে দিলাম। আমার খুব ভালো লাগছিল। বৃষ্টির শব্দ আর রান্নার গন্ধ মিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। হঠাৎ দেখি গ্যাসের আগুন কমে যাচ্ছে। প্রথমে মনে করলাম হয়তো চাপ কম। কিন্তু আস্তে আস্তে আগুনটা একদম নিভে গেল। বুঝলাম গ্যাস শেষ হয়ে গেছে। খিচুড়ি তখনও কাঁচা। আমি হতাশ হয়ে পড়লাম। এই বৃষ্টিতে কোথা থেকে নতুন গ্যাস আনব? সুমিতকে ডাকলাম। সুমিত, এদিকে এসতো। সে তার রুম থেকে দৌড়ে এলো। কি হয়েছে মা? গ্যাস শেষ হয়ে গেছে। খিচুড়ি অর্ধেক রান্না হয়েছে। সুমিত গ্যাসের সিলিন্ডার চেক করে বলল, আরে হ্যাঁ, একদম ফাঁকা হয়ে গেছে। তুমি চিন্তা করো না মা, আমার কাছে একটা নতুন সিলিন্ডার আছে। আমি লাগিয়ে দিচ্ছি। আমি অবাক হয়ে বললাম, তোর কাছে সিলিন্ডার? কোথা থেকে এলো? গতকাল বাবা কিনে এনেছিল। বলেছিল জরুরি প্রয়োজনের জন্য রেখে দিতে। সে হাসতে হাসতে বলল। সুমিত খুব দ্রুততার সাথে পুরনো সিলিন্ডার খুলে নতুনটা লাগাল। দেখি সে কত সহজে কাজটা করে ফেলল। আমি ভাবলাম ছেলে আজকাল কত বুদ্ধিমান হয়ে গেছে। আগুন জ্বালিয়ে দিয়ে সুমিত বলল, দেখো মা, আবার নীল শিখা জ্বলে উঠেছে। আমি খুশি হয়ে গিয়ে বললাম, বাহ সুমিত, তুমি তো দারুণ কাজ করলে। আমি তো ভেবেছিলাম আজ আর খিচুড়ি খাওয়া হবে না। সুমিত আগুনের দিকে তাকিয়ে থাকল কয়েক মিনিট। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা, এই আগুনের মতো আমার মনেও একটা আগুন জ্বলছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কোন আগুন বাবা? সুমিত একটু লজ্জা পেয়ে বলল, মা, তোমার জন্য আমার মনে একটা ভালোবাসার আগুন জ্বলে। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি চাই আমাদের সম্পর্কটা আরও গভীর হোক। আমার হৃদয় ভরে গেল। আমি বললাম, আমিও তোমাকে খুব ভালোবাসি সুমিত। সে আরও কাছে এসে বলল, মা, আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমরা একসাথে নতুন জীবন শুরু করি। আমি একটু অবাক হলাম। এ কি বলছিস তুই? মা, আমি সিরিয়াস। তুমি আমাকে বিয়ে করো। আমরা একসাথে সুখের সংসার করব। তখন আমার মনে হলো ছেলে হয়তো কোনো কারণে মানসিক চাপে আছে। আমি তার কপালে হাত রাখলাম। সুমিত, তোর কি হয়েছে? তোর জ্বর আছে নাকি? সে আমার হাত সরিয়ে দিয়ে বলল, আমার কিছু হয়নি মা, আমি ঠিক আছি।
শুধু আমার মনের কথা বলেছি গু। আমি বুঝলাম যে সুমিত হয়তো কোনো মানসিক সমস্যায় ভুগছে। আমি ভাবলাম তাকে একটু স্বাভাবিক রাখতে হবে। ঠিক আছে সুমিত, এখন তুই গিয়ে বিশ্রাম নে। আমি খিচুড়ি রেডি করে নিচ্ছি গু। সে একটু হতাশ হয়ে নিজের রুমে চলে গেল। আমি রান্না করতে থাকলাম, কিন্তু মনটা খুব অস্থির লাগছিল। দুপুরে খাওয়ার সময় সুমিত আবার সেই একই কথা বলতে শুরু করল। আমি বুঝলাম এটা কোনো সাধারণ বিষয় না। তুমি নিশ্চিত সুমিত এরকম কথা বলেছে? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি গু। রাহুল সুমিতকে ডেকে কথা বলল। সুমিত তার বাবার কাছেও একই কথা বলল। তখন রাহুল বুঝল ব্যাপারটা সিরিয়াস। আমাদের সুমিতকে একজন মনোবিদের কাছে নিয়ে যেতে হবে গু। পরের দিন আমরা সুমিতকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার অনেক প্রশ্ন করল। পরীক্ষা নিরীক্ষার পর জানালো যে সুমিত সত্যিই অডিপাস কমপ্লেক্সে ভুগছে। এটা একটা মানসিক রোগ। কাউন্সেলিং আর ওষুধের মাধ্যমে এটা সারানো যায়, তবে সময় লাগবে গু। আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলাম। প্রায় ৩ মাস লেগেছিল সুমিতকে সুস্থ করে তুলতে। এখন সুমিত সম্পূর্ণ সুস্থ। সে আর আগের মতো অস্বাভাবিক কথা বলে না। তার আচরণ স্বাভাবিক হয়ে গেছে। এমনকি সে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়েছে, যেটা খুবই স্বাভাবিক। ডাক্তার বলেছিল এই ধরনের মানসিক সমস্যা অনেক যুবকদের হয়ে থাকে। সময়মতো চিকিৎসা করালে এটা পুরোপুরি সেরে যায়। সেই দিনের ঘটনাটা এখন আমাদের কাছে একটা দুঃখজনক স্মৃতি হয়ে আছে। কিন্তু আমি খুশি যে আমরা সময়মতো পদক্ষেপ নিয়েছিলাম। মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সবার সচেতন থাকা উচিত। কোনো পরিবারের সদস্য অস্বাভাবিক আচরণ করলে তাকে বিচার না করে বরং সাহায্য করা উচিত। এই ঘটনার পর আমি অনেক পড়াশোনা করেছি মানসিক স্বাস্থ্য নিয়ে। জেনেছি যে অনেক ধরনের মানসিক সমস্যা আছে যেগুলো চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যায়। আমার পরামর্শ হল, কেউ যদি এরকম অস্বাভাবিক আচরণ করে তাহলে তাকে একা রেখে না দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যান। মানসিক রোগ লজ্জার কিছু নয়। এটাও অন্যান্য রোগের মতোই চিকিৎসাযোগ্য। আমি জানি অনেক পরিবার আছে যারা এই ধরনের সমস্যার মুখোমুখি হয়। তাদের কাছে আমার পরামর্শ হচ্ছে, ধৈর্য হারাবেন না। সঠিক চিকিৎসা পেলে রোগী অবশ্যই সুস্থ হয়ে উঠবে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে যৌন মানসিকতার বিকৃতি বিভিন্ন কারণে হতে পারে। হরমোনের ভারসাম্যহীনতা, শৈশবকালীন ট্রমা, সামাজিক চাপ, এসব কিছুই এর জন্য দায়ী হতে পারে। সুমিতের ক্ষেত্রে ডাক্তার বলেছিল যে তার হরমোনের একটা সমস্যা ছিল। সেটার চিকিৎসা করার পর তার মানসিক অবস্থা স্বাভাবিক হয়ে গেছে। আমি এখন বিভিন্ন মানসিক স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করি। আমার কাজ হচ্ছে এমন পরিবারগুলোকে সাহায্য করা যারা আমাদের মতো সমস্যার মুখোমুখি হয়। গত বছর একটি পরিবারের সাথে দেখা হয়েছিল। তাদের ২২ বছরের ছেলে তার মায়ের সাথে অনুরূপ আচরণ করছিল। পরিবারটি অনেক বিপর্যস্ত ছিল। আমি তাদের আমার অভিজ্ঞতার কথা বলেছিলাম। তাদের সাহস দিয়েছিলাম। বলেছিলাম যে এটা সম্পূর্ণ চিকিৎসাযোগ্য। তারা আমার পরামর্শ অনুযায়ী ছেলেটিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ৪ মাস চিকিৎসার পর ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। এখন সেই পরিবারও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। তারা বলে, শ্রেয়া আপার অভিজ্ঞতা আমাদের জীবন বদলে দিয়েছে গি। অনেক সময় মানুষ মনে করে যে এই ধরনের সমস্যা ধর্মীয় কারণে হয়। কিন্তু ডাক্তাররা বলেন এটা সম্পূর্ণ মেডিকেল সমস্যা। এর সাথে ধর্ম বা পাপ-পুণ্যের কোনো সম্পর্ক নেই। আমি নিয়মিত বিভিন্ন হাসপাতালে গিয়ে এই ধরনের রোগীদের পরিবারের সাথে কথা বলি। তাদের সাহস দিই। বলি যে হতাশ না হয়ে চিকিৎসা চালিয়ে যেতে। সুমিত এখন একটি মানসিক স্বাস্থ্য ক্লিনিকে পার্ট টাইম কাউন্সেলর হিসেবে কাজ করে। সে তার অভিজ্ঞতা দিয়ে অন্যদের সাহায্য করে। গত মাসে সুমিত আমাকে বলেছিল, মা, আমি এখন বুঝতে পারছি যে আমার সেই রোগটা আসলে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল। এটার কারণেই আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। ঋতিকা এখন একটি মহিলা কলেজে মনোবিজ্ঞানের শিক্ষক। সে তার ছাত্রীদের মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষা দেয়া। আমাদের ছোট মেয়ে রিয়া এখন ক্লাস 10-এ পড়ে। সে সাইকোলজিতে অনার্স করার পরিকল্পনা করছে। বলে, আমি দাদার মতো মানুষদের সাহায্য করতে চাই। রাহুলও এখন আমাদের এই কাজে সহযোগিতা করে। সে তার অফিসেও মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করে। আমাদের পুরো পরিবার এখন এই বিষয়ে কাজ করে। আমরা মনে করি এটাই আমাদের সামাজিক দায়বদ্ধতা। প্রতি মাসে আমাদের বাসায় একটা মিটিং হয় যেখানে এই ধরনের সমস্যায় ভোগা পরিবারগুলো আসে।
আমরা তাদের সাথে অভিজ্ঞতা ভাগাভাগি করি। এই মিটিংগুলোতে আমি দেখেছি যে অনেক পরিবার একই রকম সমস্যার মুখোমুখি হয়, কিন্তু লজ্জার কারণে তারা কাউকে বলতে পারে না। আমি সবসময় তাদের বলি, লজ্জা না করে সাহায্য নিন। আপনার পরিবারের কেউ অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে যান, এটার ক্ষেত্রেও তাই করুন গো। অনেক মা আমার কাছে এসে কাঁদেন, বলেন আমার ছেলে এমন আচরণ করছে, আমি কি করব? আমি তাদের সান্ত্বনা দিই, বলি যে এটা অস্থায়ী সমস্যা। একবার একটি মা আমাকে বলেছিল, আমি আর পারছি না, আমার ছেলেকে দেখতে পারি না। আমি তাকে বুঝিয়েছিলাম যে রোগী তার ছেলে নয়, রোগটাই সমস্যা। আপনার ছেলে অসুস্থ। আমাদের সমাজে অনেকেই মনে করে যে মানসিক রোগীরা পাগল, কিন্তু এটা ভুল ধারণা। মানসিক রোগীরাও সাধারণ মানুষের মতোই, শুধু তাদের চিকিৎসার দরকার। আমি আশা করি আমাদের এই গল্প শুনে অনেকেই উপকৃত হবেন, মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হবেন। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে কোনো সমস্যাই অসমাধানযোগ্য নয়, শুধু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হয়। সুমিত এখন আবার আমাদের আদরের ছেলে। সে তার পড়াশোনায় মনোযোগী হয়েছে। তার গার্লফ্রেন্ড ঋতিকা খুব ভালো মেয়ে। আমরা সবাই মিলে এখন খুব সুখে আছি। আমাদের এই অভিজ্ঞতা থেকে আমি যেটা শিখেছি সেটা হল, পরিবারের কেউ যদি কোনো সমস্যায় ভোগে তাহলে তাকে একা ফেলে রাখা উচিত নয়। সবাই মিলে তার পাশে দাঁড়াতে হয়। আমি আশা করি যারা এই গল্প শুনছেন তারা মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হবেন। কোনো পরিবারে এই ধরনের সমস্যা দেখা দিলে লজ্জা না করে সাহায্য নেবেন। সুমিত এখন আবার আমাদের আদরের ছেলে। সে তার পড়াশোনায় মনোযোগী হয়েছে। তার গার্লফ্রেন্ড ঋতিকা খুব ভালো মেয়ে। আমরা সবাই মিলে এখন খুব সুখে আছি। এই গল্পটি শেয়ার করার উদ্দেশ্য হল মানুষকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। অনেক পরিবারেই এরকম সমস্যা হয়ে থাকে, কিন্তু লজ্জার কারণে তারা কাউকে বলে না। যদি কারো পরিবারে এরকম সমস্যা থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। আশা করি এই গল্প থেকে সবাই কিছু শিখতে পেরেছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের আরও খোলামেলা আলোচনা করা উচিত। তাহলে এরকম সমস্যার মুখোমুখি হলে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারব। সবাইকে ধন্যবাদ এই গল্প শোনার জন্য। আশা করি আপনাদের উপকারে এসেছে। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল।
প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। 16 অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 17 অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো।
আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই তিনটা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন ৪৫ বছরের। তার মেয়ে সারা এখন ৯ বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি।
তাই না? আছে, সেটাই। আরাম হয়, আরাম, 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 তাই না? আছে, সেটাই।
12 হয় 12 তাই না আছে সেটাই 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 12 হয় 12 তাই না আছে সেটাই
বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই
বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই
পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া, তাই না? আছে সেটাই পাড়া হয় পাড়া,
মারা হয় মারা তাই না আছে সেটাই 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 মারা হয় মারা তাই না
বাবা তাই না আছে সেটাই মারা হয় 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 বাবা তাই না আছে সেটাই
বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই বাড়া ভাই বাড়া তাই না আছে সেটাই
মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা